সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিদ্যুৎ, যার আরেক নাম শক্তি, এই শক্তি ব্যবহার করেই এগিয়ে যেতে হয়। বাংলাদেশও এই বিদ্যুৎ উৎপাদন করে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়। এরই মধ্যে দেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছে সরকার। আগামীতে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য রয়েছে বর্তমান সরকারের। आप सबको पता है कि बांग्लादेश के अंदर पावर कटिंग का बड़ा इशू था, जिसकी वजह से प्राइम मिनिस्टर ऑफ बांग्लादेश यानी शेख हसीना ने नेपाल से बात की थी कि आप हमें बिजली दे। के बाद सऊदी अरब ने एक बड़े प्लांट लगाने की बात की थी कि हम बांग्लादेश में सोलर पैनल का एक बड़ा प्लांट लगाने वाले हैं। आज हमारे पास एक रिपोर्ट आई है जिसमें ये बात की जा रही है बांग्लादेश के अंदर कुछ नए पावर डेवलपमेंट होने वाले, बहुत बड़े प्रोग्राम स्टार्ट होने वाले, जिसमें पावर का बहुत इशू है वो सारे खत्म हो जाएंगे। तो चलिए सबसे पहले देखते कि कौन सा बड़ा प्रोजेक्ट स्टार्ट होने वाला है और इस प्रोजेक्ट से बांग्लादेश को कितना फायदा होगा। चलिए आइए आज इस वीडियो को देखते हैं और आपके साथ शेयर करते हैं। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিদ্যুৎ, যার আরেক নাম শক্তি, এই শক্তি ব্যবহার করেই এগিয়ে যেতে হয়। বাংলাদেশও এই বিদ্যুৎ উৎপাদন করে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়। এরই মধ্যে দেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছে সরকার। আগামীতে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য রয়েছে বর্তমান সরকারের। কিন্তু কিভাবে করবে, এজন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, 2050 সাল নাগাদ বিদ্যুৎ নিয়ে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, লক্ষ্য পূরণে যে মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন কতদূর হলো, সেসব খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে। আধুনিক সভ্যতার অন্যতম উপাদান হল বিদ্যুৎ। উন্নয়নের মূল চাবিকাঠি এই বিদ্যুৎ, তাই বলা হয় বিদ্যুতের শক্তি অপরিসীম। এই শক্তির বিষয়ে বিস্তারিত জানার আগে একটু জেনে আসি দেশে কখন থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলো তার তথ্যটি। সাল 1901 ঢাকার নবাব আহসানুল্লাহর বাসভবনে জেনারেটর চালু করা হলো, আর তখনই ঢাকার মানুষ প্রথম বিদ্যুতের দেখা পেল। পর্যায়ক্রমে ঢাকার কয়েকটি অভিজাত ভবনকে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থার আওতায় আনা হয়। সেখান থেকেই মূলত দেশে বিদ্যুতের যাত্রা শুরু। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে 1970 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল মাত্র 475 মেগাওয়াট। 1972 সালে দেশে স্থাপিত বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ছিল 500 মেগাওয়াট। এই সামান্য পরিমাণ বিদ্যুৎ নিয়েই বঙ্গবন্ধুর বাংলাদেশের যাত্রা শুরু। বাংলাদেশের বয়স বাড়তে থাকায় দেশের মানুষের চাহিদা বাড়তে থাকে। যুগের সাথে এদেশেও বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, কিন্তু সেই অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হতো না। একটা সময় ছিল যখন সারা দেশে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হতো, জেলার পর জেলা থাকতো অন্ধকারে। বিদ্যুতের অভাবে গরমে অতিষ্ঠ হয়ে মানুষ বিভিন্ন উপকেন্দ্রে হামলাও করত। কিন্তু গেল 15 বছরে সেই চিত্র একেবারেই পাল্টে গেছে। বাংলাদেশে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে 29,727 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর মধ্যে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 15,648 মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে 16 থেকে 16,500 মেগাওয়াট। গরমের সময় এই চাহিদা খানিকটা বেড়ে যায়, অর্থাৎ চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ। দেশে এখন বিদ্যুৎ উৎপাদন স্বয়ংসম্পূর্ণ। পাহাড় কিংবা সমতল সবখানে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বর্তমানে শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার। বর্তমানে 4,63,00,000 গ্রাহক রয়েছে। মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের ক্ষমতা প্রতি ঘন্টায় 602 কিলোওয়াট। বর্তমানে বাংলাদেশে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় 1,200 মেগাওয়াট। এর মধ্যে সোলার পার্ক থেকে 461 মেগাওয়াট এবং সোলার রুফটপ থেকে প্রায় 350 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে। 1,250 মেগাওয়াট সক্ষমতার সোলার পার্ক নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। নবায়নযোগ্য উৎস থেকে প্রায় 9,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পগুলোর কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বর্তমানে দেশে মোট সঞ্চালন লাইন রয়েছে 14,948 কিলোমিটার, আর বিতরণ লাইন রয়েছে 6,43,000 কিলোমিটার।
বিদ্যুৎ বিতরণের সিস্টেম লস 7.65%। বর্তমানে দেশে প্রিপেড মিটার রয়েছে 59,25,856টি। সোলার হোম সিস্টেম রয়েছে প্রায় 60 লাখের মতো। তবে এত কিছুর পরেও বিদ্যুৎ বিতরণে এখনো কম বেশি সমস্যা রয়েছে, যার ফলে কোনো কোনো স্থান থেকে এখনো বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া যায়। আর সেগুলো সঞ্চালন লাইনের অভাব বা সমস্যার কারণেই হয়ে থাকে বলে মনে করা হচ্ছে। আগামীতে এসব সমস্যা কাটিয়ে নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করতে চায় সরকার। আর সে কারণে বেশ কিছু প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়নের পথে। গেল 2023 সালে বিদ্যুৎ জ্বালানি খাতের নতুন মহাপরিকল্পনা অনুযায়ী 2050 সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াবে 71,512 মেগাওয়াট। এ সময়ে দেশে উৎপাদন সক্ষমতা ধরা হয়েছে 1,11,000 মেগাওয়াট বিদ্যুৎ। পরিকল্পনা মতে 2030 সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াবে 27,087 মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে 41,400 মেগাওয়াট, চাহিদার চেয়ে প্রায় 52.84% বেশি। 2041 সালে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে 50,364 মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদনের সক্ষমতা রাখতে বলা হয়েছে 74,300 মেগাওয়াট, যা চাহিদার চেয়ে 47% বেশি। 2050 সালের চাহিদার চেয়ে 55% বেশি উৎপাদন সক্ষমতা থাকবে। 2023 সালের মাস্টার প্ল্যানে ধরা হয়েছে 2050 সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার 11,500 মেগাওয়াট হবে কয়লা ভিত্তিক, যা 10%। জ্বালানি তেল পুড়িয়ে 6,700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা হবে 6%। গ্যাস ও এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো 29,300 মেগাওয়াট বিদ্যুতের যোগান দেবে, যা হবে 27%। দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যোগ হবে 4,800 মেগাওয়াট বিদ্যুৎ, যা হবে 4%। 20,000 মেগাওয়াট বায়ু বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, যার পরিমাণ 18%। এ সময় সৌর বিদ্যুৎ যুক্ত হবে 6,000 মেগাওয়াট, যা 6%। এর সাথে হাইড্রোজেন থেকে 11,200 মেগাওয়াট, অ্যামোনিয়াম ভিত্তিক 5,000 মেগাওয়াট, 1,000 মেগাওয়াট জলবিদ্যুৎ এবং 15,700 মেগাওয়াট ভারত থেকে আমদানি করা হবে। বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। পাবনা রূপপুরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 1,13,092 কোটি 91 লাখ টাকা খরচে নির্মাণ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। 2017 সালের 30 নভেম্বর পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কংক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে মূল পর্বের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি 2 ভাগে ভাগ করে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে প্রথম ইউনিটের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হৃৎপিণ্ড হিসেবে পরিচিত রিয়েক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লিপত্র বসানো হয়েছে। এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম ও রাশিয়া থেকে রূপপুরে এসে পৌঁছেছে। এই ইউরেনিয়াম যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের 33তম দেশ হিসেবে পারমাণবিক ক্লাবে যুক্ত হয়েছে। আর তাতে করে নতুন এক উচ্চতায় পৌঁছে গেছে লাল সবুজের এই বাংলাদেশ। জানা গেছে প্রথম ইউনিট থেকে 1,200 মেগাওয়াট বিদ্যুৎ চালু করার জন্য 75 টন ইউরেনিয়াম প্রয়োজন পড়বে। একবার জ্বালানি দেওয়ার পর 18 মাস নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে। 1 কেজি ইউরেনিয়াম প্রায় 100 টন কয়লার সমান তাপ উৎপাদন করতে সক্ষম। আর একই পরিমাণ তাপ তেলে উৎপাদন করতে হলে 60 টন ডিজেল প্রয়োজন, যে কারণে এটি সহজে পরিবহনযোগ্য বিবেচনা করা হয়। এই জ্বালানি একবার লোড করে নিরবিচ্ছিন্নভাবে 18 মাস বিদ্যুৎ পাওয়া যায়। বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে প্রথম চুল্লির 4টি স্টিম জেনারেটরের কাজ শেষ হয়েছে। আর 2018 সালের জুলাইয়ে দ্বিতীয় চুল্লির নির্মাণ কাজ শুরু হয়। আর এই দ্বিতীয় চুল্লির কাজ 2024 সালে শেষ হওয়ার কথা রয়েছে। কক্সবাজার থেকে 33 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মহেশখালীর মাতার বাড়িতে গড়ে উঠেছে বিদ্যুতের আরেকটি মেগা প্রকল্প।
জাপানের সহায়তায় 1200 মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটিতে 600 মেগাওয়াট করে 2টি ইউনিট রয়েছে। চাহিদা বুঝে 150 থেকে 200 মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বর্তমানে। এখন পর্যন্ত একদিনে এখানে সর্বোচ্চ 618 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। দ্বিতীয় ধাপে এখানে আরও 2টি ইউনিট চালু করার পরিকল্পনা রয়েছে। এটি হলে এখান থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর এই বিদ্যুৎ কেন্দ্রটি আধুনিক প্রযুক্তির আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। অন্যদিকে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি শক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে জোর দিয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী বায়ুবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ সহ নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার দিকে নজর দিয়েছে সরকার। বায়ুশক্তি ব্যবহার করে অন্তত 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা নিয়েছে প্রতিবেশী দেশ ভারত। চীন সৌরবিদ্যুতের পর বায়ুবিদ্যুতে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশও এবার বায়ুশক্তি উৎপাদন ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে চায়, আর এই বিষয়টি খতিয়ে দেখছে। এরই মধ্যে দেশে 2.9 মেগাওয়াট বায়ু বিদ্যুতের একটি কেন্দ্র চালু হয়েছে। একটি গবেষণা বলছে উপকূলের 1200 কিলোমিটার জুড়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। লক্ষ্য পূরণে বিদ্যুৎ কেন্দ্রের কাজগুলো এগিয়ে চলছে বলে জানা গেছে। প্রশ্ন হচ্ছে, শুকনো মৌসুম বা গরমকালে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, সেক্ষেত্রে আগামী শুকনো মৌসুমের জন্য কি ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে? এমন প্রশ্নে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন ফেব্রুয়ারি থেকে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকে। মার্চ, এপ্রিল, মে, জুন মাসে গিয়ে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। আগামী সেচ মৌসুমে বিদ্যুতের ঘাটতি থাকবে না বলেও জানিয়েছেন তিনি। সেচ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার, আর সেজন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সামনের বছর অর্থাৎ 2025 সাল থেকে দেশে 8 থেকে 10% বিদ্যুতের ব্যবহার বেড়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সেই বিষয়টি ধরেই আগামীর জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি আশার কথা শুনিয়ে বলছেন, আগামীতে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের দিকে হাঁটছে বর্তমান সরকার। তবে নিরবিচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশ এগিয়ে যেতে চায়। আবাসিক, বাণিজ্যিক কিংবা শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করে আরেক ধাপ এগিয়ে যাবে। উন্নত, সমৃদ্ধশালী, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। तो आप लोगों ने रिपोर्ट देख ली और आप लोगों को पता चल चुका होगा। देखिए बांग्लादेश के अंदर कई सारे ऐसे प्रोजेक्ट स्टार्ट होने वाले हैं और बांग्लादेश और नेपाल के बीच में भी एक बड़ा पावर प्लांट का प्रोजेक्ट है, बट उसके अंदर बीच में जो कबाब में हड्डी बनने वाली बात है ना, वो इंडिया कर रहा है। और वो इसलिए कर रहा है कि नेपाल ने ये अलाउ कर दिया था कि हम आपको इलेक्ट्रिसिटी सेल करेंगे। हालांकि नेपाल के अंदर जो इलेक्ट्रिसिटी की स्टोरेज है वो काफी ज्यादा है, जिसकी वजह से वो इंडिया को भी इलेक्ट्रिसिटी सेल करता है। और उन्होंने ये बात की थी कि हम अब जो है वो बांग्लादेश को भी इलेक्ट्रिसिटी सेल करेंगे। उसके बाद क्या हुआ कि इंडिया ने बोला कि हम आपको ये करेंगे वो करेंगे। इंडिया ने बीच में, क्योंकि नेपाल और बांग्लादेश के बीच में 18 किलोमीटर का इंडिया का पार्ट आता है, नेपाल ने ये बोला कि भाई आप पावर प्लांट, आप पावर लगाओ, हम आपको बिजली देने वाले, आप बिजली की लाइनें लगा लो, हम आपको बिजली देंगे। जो बिजली की बड़ी बड़ी लाइन्स जाती है एक जगह से दूसरी जगह, यानी एक सिटी से दूसरी सिटी जाती है, तो वो लगानी थी बांग्लादेश और इंडिया के बीच में। मतलब बांग्लादेश से वो लाइन जाएगी इंडिया के थ्रू नेपाल। इंडिया ने उसके अंदर हरकत ये की, इंडिया ने सब चीजों को मना कर दिया और इंडिया ने बोला कि हम तो नहीं देने वाले। जिसके बाद थोड़ा बहुत
पहुंचता हुआ। अब नए पावर प्रोजेक्ट अगर नेपाल के अंदर स्टार्ट होने वाले, डेवलपमेंट हो रही है, अब बिजली की कटिंग, ये बाकी सारी चीजें, तो नेपाल तो ये समझ आ रहा है कि भाई बांग्लादेश बहुत बेहतरी की तरफ जा सकता है। और ये मैं इसीलिए कह रहा हूँ क्योंकि बांग्लादेश के अंदर काफी सारी फैक्ट्रीज है जिनको बिजली की जरूरत पड़ी है, जिनको बिजली की मतलब जरूरत होती है, बिजली के बगैर वो चल नहीं सकती। और फैक्ट्रीज, जितनी भी फैक्ट्रीज होती है वो बिजली के बगैर चलने वाली नहीं होती। कुछ फैक्ट्रीज ऐसे होती है जिसके अंदर बिजली की जरूरत नहीं पड़ती, जैसे कि कोई फ्री का काम। देखिए, कोई भी ऐसी फैक्ट्री नहीं है जिसके अंदर बिजली की जरूरत ना पड़ती हो। सब फैक्ट्रीज के अंदर बिजली की जरूरत पड़ती है और सब फैक्ट्रियां जो है वो चाहती है कि उनके पास पूरी बिजली आए, उसमें लॉड शेडिंग ना हो, क्योंकि बिल तो टाइम पे देते हैं। तो उसके बाद ये हुआ, तो अब जो है वो नए प्रोजेक्ट लगने वाले हैं। नए प्रोजेक्ट के बाद बांग्लादेश के अंदर जो पावर कटिंग का इशू है या जो फैक्ट्रीज को बिजली नहीं मिल रही, वो भी अब सोल्व होने वाला है।